মাঝরাত, এই নিস্তব্ধ জমাট অন্ধকারে আপনি শুনছেন রোমহর্ষক এক অধ্যায়, যেখানে বিজ্ঞান আর বিভীষিকা মিলেমিশে একাকার। আপনারা শুনছেন সানডে সাসপেন্স, স্কুলওয়ালা থেকে প্রফেসর শঙ্কু ও করভাস। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। তোমরা সব কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের এক নতুন গল্প নিয়ে। তবে শুরু করা যাক। নবম শ্রেণীর গল্প প্রফেসর শঙ্কুর। আজ আমরা পড়াবো পার্ট 1। এই গল্পের নাম করভাস। পনেরোই আগস্ট পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। তাহলে কোন দিনের ঘটনার কথা বলছে? 15ই আগস্টের কথা বলছে। 15ই আগস্টে পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। একটা পাখি, তার সম্পর্কে কিছু কথা বলতে চাইছে। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। ছোটবেলায় আমাদের বাড়িতে একটা ময়না পাখি পোষা ছিল। সেটাকে আমি 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। সেই পাখিটিকে নানা করে আমি 100টা শব্দ শিখিয়েছিলাম উচ্চারণ যাতে করতে পারে। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। তবে আমার ধারণা কি ছিল, পাখি কথা বলতে পারে, কিন্তু পাখি সেই কথার মানেই বোঝে না। একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। একবার এই ময়না এমন একটা কাণ্ড করে বসলো যে ওর সম্পর্কে আমার ধারণাটাই পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরছি। যখন দুপুর হয়েছে সেই সময় আমি স্কুল থেকে ফিরছি। মা রেকারিতে মোহনভোগ এনে দিয়েছেন। একটা রেকারি মানে একটা প্লেট, যাতে ঠাকুরের কিছু খাবার দেওয়া হয়, সেই রকম একটা প্লেটে কিছু মোহনভোগ এনে দিয়েছে। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। যখন মা ওই প্লেটে রেকাবে আমাকে মোহনভোগটা দিল, তখন পাখিটা কি করলো, ময়নাটা কি করলো, হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টের পাইনি। তখন আমরা সেই মুহূর্তে কোনো ভূমিকম্পর যে কম্পন হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সিসমোগ্রাফ যন্ত্রটা হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। এই যন্ত্রে আমরা পরের দিন খবর কি পাই যে ভূমিকম্পটা হয়েছিল, সত্যি এটা জানা গেছে, ধরা পড়েছিল। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে। তখন থেকে আমার মনে একটা ধারণা রয়েছে পাখিদের সম্পর্কে। পাখিদের মনের কি ধারণা হতে পারে সেটা আমার মনের মধ্যে একটা গেঁথে গেছে। কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। কিন্তু নানা রকম বৈজ্ঞানিক জিনিসপত্র যে আমরা পরিচালনা করছি, গবেষণা করছি, সেইটার ফাঁকেতে ওইটার ব্যাপারটা আমরা একদম ভুলেই গেছি। আর একটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন। তাহলে এখানে আমার বেড়ালের নাম কি? নিউটন। নিউটন আবার পাখি পছন্দ করে না, তাহলে বেড়াল পাখি পছন্দ করে না। আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতেও মন চায় না। নিউটন আমার খুব আদরের, তাই তাকে দুঃখ দিয়ে আমি কিছু করব এটা আমি ভাবতেই পারছি না। সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। হয়তো এটাও হতে পারে যে বিড়াল নিউটন, ওর বয়সটাও হচ্ছে, সেই জন্য ওই পাখি সম্পর্কে ওর একটা লেথার্জি ভাব এসে গেছে। সেই কারণে আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। ঠিক ওই কারণেই হয়তো আমার ল্যাবরেটরিতে কি কি আসছে, কাক, চড়ুই এবং শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই, আমি সকাল হলেই তাদেরকে খেতে দিই। সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার বাইরে জটলা করে। ওরা জানে
যে প্রত্যেকদিন ওদের আমি খেতে দিই। সেই খাবার আশায় ওরা প্রত্যেকদিন আমার জানলার কাছে সবাই একসাথে সকালবেলা এসে হাজির হয়, অপেক্ষা করে আমার জন্য। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। প্রত্যেকটা প্রাণীর কিছু কিছু তাদের নিজের বৈশিষ্ট্য থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি। আমার ধারণা, আমার মনের ধারণা যে প্রাণীর তুলনায় পাখিদের ক্ষমতা আরো অনেক বেশি, আরো বিস্ময়কর মানে আরো আশ্চর্যজনক কিছু ব্যাপার। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একটা বাবুই পাখির যখন বাচ্চা নিয়ে আমরা হাতে নাড়াচাড়া করি তখন আমরা অবাক হয়ে যাই। একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা আদৌ করতে পারবে না। যদি কোনো মানুষকে আমরা একটা খড়কুটো দিই, দেবার পর যদি বলি তুমি একটা ভালো করে বাসা তৈরি করো, তো সে পারবে না। কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। যদিও বা পারে সেটা টাইম অন্তত 2 মাস লেগে যাবে, যেটা পাখির পক্ষে মোস্ট ইজি, একদম 2 মিনিটের কাজ। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে একরকম পাখি আছে। তাহলে অস্ট্রেলিয়াতে একরকম পাখি আছে, তার নাম কি? ম্যালিফাউল, যারা মাটিতে বাসা করে, বালি, মাটি আর উদ্ভিজ দিয়ে তৈরি। তাহলে যারা হচ্ছে মাটিতে বসবাস করে, বালি, মাটি আর উদ্ভিজ, কিছু বালি, মাটি আর উদ্ভিজের দিয়ে সংমিশ্রণ দিয়ে একটা ঢিপি, তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে একরকম পাখি থাকে, যারা ওই পাখিগুলো কি করে? মাটিতে বাসা করে। ওদের বাসস্থান মাটি। তো মাটিতে কি কি লাগে? বালি লাগে, মাটি এবং কিছু উদ্ভিজ, মানে উদ্ভিজের কিছু গাছপালার জিনিসপত্র লাগে আর কি, দিয়ে তৈরি একটা ঢিপি। আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত। একটা তাহলে ঢিপি থাকে, একটা উঁচু ঢিপি করে, সেই ঢিপির ভেতরে একটা গর্ত থাকে ওটা ঢোকার জন্য। ডিম পাড়ে বাসার ভেতরে, কিন্তু সে ডিমে তা দেয় না। তারা বাসার ভেতরেতেই ডিম পাড়ে, কিন্তু সেই ডিমটাতে তারা তা মানে আবার ওই ডিমটা বসায় না। অথচ উত্তম না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। এদিকে যদি ডিমে তুমি তা না দাও, সেই তাটায় গরম অবস্থায় না থাকলে সে তো বাচ্চা হবে না, সে তো ডিম থেকেই যাবে। উপায় কি তাহলে? উপায় হলো এই যে ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভেতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। তাহলে এই ম্যালিফাউল পাখিটি কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশল বাসার ভেতরের তাপমাত্রা, তাহলে ওই বাসার ভেতরের তাপমাত্রাটা কত ডিগ্রি? 78 ডিগ্রি। 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রি এদিক ওদিক হতে দেয় না, মানে ঠিক একদম মাপে মাপে 78 ডিগ্রি ওই ফারেনহাইটটা তাপমাত্রাটা রাখে। তার এদিক ওদিক একদম নড়চড় হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা, তা বাইরের আবহাওয়া ঠান্ডাই হোক বা গরমই হোক, ওই 78 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটাই ঠিক রাখে। আরো রহস্য, আরো কিছু এখানে রহস্যজনক ঘটনা আছে, জানা যাক। গ্রিপ নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায়। তাহলে আরেকটি পাখির কথা এখানে বলা হচ্ছে, সে পাখিটির নাম কি? গ্রিপ। গ্রিপ তার ওই পালক ছিঁড়ে ছিঁড়ে শাবক মানে তার বাচ্চাদেরকে খাওয়ায়। কেন তা কেউ জানে না। কেন সেটা করে সেটা কারো পক্ষে জানা সম্ভব নয়। আবার এই একই গ্রিপ পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে, আবার এই একই গ্রিপ পাখি যখন জলে ভাসছে সেই অবস্থায় যদি কোনো শত্রুর আওয়াজ পায়, তখন
নিজের দেহ পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। এখানে কি বলছে, যখন ওরা কোনো শত্রুর আভাস পায় তখন নিজেরা ওদের পালক এবং ডানা দিয়ে জলে আত্মরক্ষা করতে পারে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, যখন যাযাবর পাখি আমরা যাদেরকে বলি, সেই যাযাবর পাখিরা যখন দিক নির্ণয় করতে পারে না, ঈগল বাজের শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এর সব তো আছে। তাহলে পাখিদের বর্ণনার মধ্যে বলছে পাখি যখন যাযাবর পাখি দিক নির্ণয় করতে পারে না, অক্ষম থাকে, তখন ঈগল বাজের শিকার, ঈগল পাখি তো অনেক ওপরে উড়ে উড়ে যায়, শিকার করে, তার যে ক্ষমতা, শকুনের যে ঘ্রাণ শক্তি, তার মানে নাকের যে গন্ধ তীব্র থাকে, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা। এছাড়াও অনেক পাখি আছে যাদের সঙ্গীতের প্রতি খুব মানে সঙ্গীতের প্রতি তাদের খুব আকর্ষণ বেশি। এই সব তো আছে। এই কারণে কিছুদিন থেকে পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করেছে। এ কারণে কিছুদিন থেকে পাখির পেছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করেছে। আর মানে এইগুলো সব দেখার পর আমার পাখিদের জন্য আমার একটা আলাদা রকম ফিলিংস তৈরি হচ্ছে, ওদের প্রতি আমার একটা নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে ইচ্ছা করছে। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়, তার যে স্বাভাবিক প্রবৃত্তি, তার যে ন্যাচারাল ক্ষমতা, তার বাইরে গিয়ে আমরা তাকে আর কতটা দিতে পারি সেই সম্পর্কে আমরা ভাবনা চিন্তা করছি। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি? এর মধ্যে আমরা ভাবনা চিন্তা করছি যে আমাদের মধ্যে মানে আমাদের মানুষের মধ্যে যে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিচার করার ক্ষমতা আছে, সেটা কি ওদের মধ্যে আমরা দিতে পারি কোনো কারণে? এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে কাজটা করতে পারে? এই রকম টাইপের আমাদের যে চিন্তা ভাবনা হচ্ছে, সেই চিন্তা ভাবনার যদি কোনো রকম যন্ত্র আবিষ্কার করা যায়, তাহলে তার সাহায্যে আমরা পাখিদেরকে এটা দিতে পারি। এবার আমরা আসছি 20শে সেপ্টেম্বর। 20শে সেপ্টেম্বরে আমার পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ চলছে। তাহলে 20শে সেপ্টেম্বরে আমার ওই ভাবনা চিন্তার পর আমি কোথায় যাচ্ছি না, পাখিদেরকে কিছু দেয়া যায় সেরকম একটা যন্ত্র, মানে মানুষের যে ক্ষমতা আছে, বিচার করার ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান, সেই রকম যদি একটা যন্ত্র আবিষ্কার করা যায় যে পাখিদের মধ্যে ওই যন্ত্রের সাহায্যে পুশ করে কাজটা করানো যায়, সেইটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। আমি সহজ পথে বিশ্বাসী, আমার বিশ্বাসটা একদম সোজা রাস্তায়। আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। তবে আমার যন্ত্রটা যে আবিষ্কার করব সেটাও কিন্তু পরিষ্কার জলের মতো পরিষ্কার, ক্লিন হবে, একদম সহজ, কোনো জটিলতা থাকবে না। একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে, দুটি অংশ থাকবে, সেই যন্ত্রটা দুটি অংশ থাকবে। একটা থাকবে খাঁচার মতো, একটাতে পাখি থাকবে, আর একটা থাকবে পাখিকে ওই আর একটা যন্ত্র থাকবে, যে যন্ত্রটার সাহায্যে পাখিকে পুশ করানো হবে। তার মধ্যে কি থাকবে? বৈদ্যুতিক যোগ থাকবে। তাহলে দুটো খাঁচা, দুটো অংশে ভাগ হলো, একটাতে পাখি থাকলো, আর একটা খাঁচাতে থাকবে পাখিকে শেখানোর জন্য, মানে বুদ্ধি দেওয়ার জন্য বৈদ্যুতিক একটা যন্ত্র। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই অংশটি মানে এই যন্ত্রটার সাহায্যে পাখির মস্তিষ্কে বুদ্ধি সঞ্চালিত করা যাবে। এবার আমরা আসছি ল্যাবরেটরি। এই 1 মাস আমার ল্যাবরেটরির জানলা দিয়ে খাদ্যের লোভে যে পাখি সব এসে ঢুকেছে, সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। বলছে 1 মাস ধরে আমি
ফলো আপ করে দেখছি যে প্রত্যেক দিন দলবদ্ধভাবে নিয়ম করে পাখিরা আমার জানালায় খাবার জন্য এসে হাজির হচ্ছে। তাদেরকে আমি ফলো করছি, আমি লক্ষ্য করছি। এবার কি বলছে, কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদি মাঝে মাঝে আসে। যারা আসে তো আসে, প্লাস ওদের সাথে আরো কিছু নতুন পাখি আসছে। তারা কারা? ঘুঘু, টিয়া, পায়রা, বুলবুলি। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এতগুলো পাখি আছে, সবাই আসছে, কিন্তু তাদের মধ্যে একজন আমার চোখের নজর কেড়েছে। সে কে? দেখা যাক। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা একটা কাক। সেই পাখিটি কে হলো? একটা কাক। দাঁড় কাক নয়, সাধারণ কাক। সে কোনো লম্বা দাঁড় কাক নয়, সে একজন সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে। ওই কাকটা আমার খুব পরিচিত হয়ে গেছে, যেহেতু আমার মনের অনেক কাছে এসেছে। তার একটা চিহ্ন স্বরূপ কি আছে? একটা তিল আছে, সাদা ফুটকি আছে। সেটা থেকে তো চেনা যায়। তার ওই যে সাদা একটা ফুটকি আছে, সে ফুটকিটা থেকে ওকে আমি অনায়াসেই চিনতে পারি। তাছাড়া হাবভাবও অন্য, কাকের চেয়ে বেশ একটু অন্যরকম। তাছাড়া হাবভাবও অন্য, তবে ওই কাকটার চালচলনটাও অন্যরকম লাগছে। এবার আমরা অন্য সবকিছুর থেকে ওকে আমি আলাদা করে চিনতে পারি। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি আমি। আরো অনেক পাখি আছে, কিন্তু ওকে একটা নতুন জিনিস দেখলাম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর যখন বসে ও কিছু লিখতে চেষ্টা করে, আঁচড় কাটে, যেটা আর অন্য কারো মধ্যে আমি লক্ষ্য করিনি। কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি। কাল যখন ঘটনাটা ঘটে তখন আমি রীতিমতো একটা ব্যাপারে অবাক হয়ে গেছি। আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি। আমি যখন আমার যন্ত্রটা তৈরিতে ব্যস্ত, ঠিক সেই সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি, ঠিক সেই সময় একটা খচখচ শব্দ এলো। যখন ঘাটটা এভাবে ঘুরিয়ে দেখছি, তখন আধখোলা দেশলাইয়ের বাস্ক থেকে ঠুর দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাস্কের পাশটায় ঘষছে। ঠিক যখন আমি যন্ত্রটা আবিষ্কারে ব্যস্ত আছি, সেই সময় কি হচ্ছে, কাকটা একটা শব্দ এলো। শব্দ আসার পরে আমি ঘাটটা ঘোরালাম। ঘাটটা ঘোরানোর পর দেখছি যে আধখোলা দেশলাইটার মুখটা অর্ধেকটা খোলা। সেই রকম অবস্থা থেকে কি করছে না, সে তার ঠোঁট দিয়ে একটা কাঠি বার করেছে, করে আমার মাথাটা বাস্কের পাশটায় ঘষছে। তাহলে সেই যে দেশলাইয়ের খাপটা আছে না, তার ঠিক মাথাটায় সে ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। আমি কোনো কিছু না ভাবনা চিন্তা করে দুম করে তাকে একটা আওয়াজ দিলাম, যাতে সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কাকটা তখন উড়ে গিয়ে জানালায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো। ঠিক সেই সময় আমার ওই আওয়াজটা পেয়ে কাকটা দ্রুত জানলা থেকে অন্যদিকে চলে গেল। যাবার পর কি করলো, সে মুখে একটা কা কা করে শব্দ করলো, যেটা স্বাভাবিক তার পক্ষে, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কাকা শব্দের কোনো সাদৃশ্য নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। হঠাৎ করে মনে হচ্ছে যেন কাকটা নিজের মনে হাসছে। যেরকম চালাক পাখি, আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে। দেখা যাক কতদূর কি হয়। তবে আমার মনে হচ্ছে কাক খুব চালাক। তবে দেখা যাক সে কতদূর কি করতে পারে আমার এই যন্ত্র আবিষ্কারের পরে।
তাকে আমি কতটা ব্যবহার করতে পারি, কতটা কাজে লাগাতে পারি। এবার আমরা আসছি 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বরে আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। তাহলে আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি, সেই যন্ত্রটার নাম রেখেছি অর্নিথন। 27শে সেপ্টেম্বরে আমার এই যন্ত্রটি কাজ শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জানালা ও জানালা লাফিয়ে বেড়াচ্ছিল। তাহলে কাকটা যখন আমার ঘরে ঢুকলো, আমার ঘরে একটা পাউরুটি রাখা ছিল, পাউরুটিটা খাবার পর সে একবার ওই ঘর একবার এই ঘর সমস্ত ঘরের চারদিকে সে ঘুরতে লাগলো। যন্ত্রটা টেবিলের ওপর রেখে যেই তার দরজা খুলে আমি দিলাম, আমি ওই অর্নিথন যন্ত্রটা যখন টেবিলের ওপর রাখলাম, রাখার পরে যখন ঘরের দরজাটা খুলে দিলাম, অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে আমার ঘরে ঢুকলো, ঘরের ভেতরে ঢুকলো। এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। কাকের ওই প্রবেশটা দেখার পর আমার ঘরে যখন প্রবেশ করলো, সেইটা দেখে আমি এইটুকু আন্দাজ করতে পারছি যে ওর শেখার ইচ্ছা আছে। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। তবে আমার মনে হয় প্রথম কিছু শিখতে গেলে ওর কিছু ভাষা জানা দরকার, না হলে ও শিখবেই বা কি করে, আর আমার পক্ষেও সেটা সহজ হবে। তাই প্রথমে আমরা কি করলাম, সহজ বাংলা দিয়ে শুরু করলাম। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। এখন আমার যে কাজটা সেটা শুধুমাত্র জাস্ট বোতাম টিপছি। শেখাবার বিষয় সমস্তই আগে থেকে রেকর্ড করা হয়। তাহলে যখন আমরা কোনো কিছু শেখাই, সেই জিনিসটা তৈরি আমরা আগে থেকে রেকর্ড করে রাখি, তৈরি করে রাখি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নাম্বার দেয়া। তাহলে আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নাম্বার, সিলেবাস সব আমরা আলাদা আলাদা করে সেট করে রাখি। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তবে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যখন আমি বোতামটা টিপলাম তখন কাকটার চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। ঠিক যখনই কাকটার চোখটা বন্ধ হয়ে আসছে, সঙ্গে সঙ্গে ওই বন্ধ চোখের সঙ্গে সঙ্গে সে তখন তার সমস্ত শরীরের নড়াচড়াটাকে থামিয়ে ফেলে। কাকের মতো ছটপটে পাখির সঙ্গে এটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি। কাক যে দুরন্ত পাখি, ছটপটে, তার জন্য এই কাজটা খুবই কষ্টকর। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বে পক্ষীরানীদের কনফারেন্স আছে। এবার আমরা নভেম্বর মাসে কি হচ্ছে সেটা দেখছি। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে কি হচ্ছে, পাখিদের সম্পর্কে গবেষণা করে যে বিজ্ঞানীরা, তাদের একটা কনফারেন্স মিটিং হচ্ছে। মিনসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গেনফেলকে চিঠি লিখে দিয়েছি। তাহলে মিনসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী মানে পক্ষীদের যে বিজ্ঞানী, তাদের যে বন্ধু রিউফাস গেনফেলকে চিঠি লিখে দিয়েছি। আমি একটা তাদেরকে চিঠি লিখে দিয়েছি, যদি আমার বয়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওর সম্পর্কে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডিমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে। তো আমি আমার বন্ধুকে চিঠি লিখে জানিয়েছি, যদি ওর মানে পাখিদের বুদ্ধি আমরা দিতে পারি, তাহলে আমরা ওইটা নিয়ে একটা আলোচনা সভা করব। 4 অক্টোবরে কি বলছে, কভার্স হলো কাক জাতির পাখির ল্যাটিন নাম। তাহলে কর্ভাস যে নামটা,
এটা হচ্ছে কাক জাতির, মানে কাকেদের একটা ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। তো আমার একটা ছাত্র আছে, তাকে আমি কর্ভাস বলেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো। যখন আমি প্রথমে তার নাম ধরে ডাকতাম কর্ভাস কর্ভাস, প্রথম সে কি করতো, আমার দিকে তাকাতো। এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এখন তাকানো তো দূরের কথা, এখন সে বুঝে গেছে এবং রীতিমতো তার আওয়াজটা সে প্রকাশ করতে চাইছে। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। আমি এই ফার্স্ট টাইম প্রথম দেখলাম কাককে কা না বলে সে কি বলতে। কা সবসময় কি করে, কা কা আওয়াজ করে, কিন্তু কখনো কি বলে না। সে প্রথম লক্ষ্য করলো কা না বলে কি বলছে। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। তার কণ্ঠস্বরটা কিন্তু একই রকম আছে, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কর্ভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। অতএব এখন আমার মনে হচ্ছে কর্ভাসকে দিয়ে কথা আর বলানো যাবে না। তার যদি বুদ্ধি থাকে সেটা আমরা কাজের মাধ্যমে প্রকাশ পাবো। কর্ভাস এখন ইংরেজি শিখেছে। সে প্রথমে বাংলা শিখেছে, তারপরে ইংরেজি শিখেছে। বাইরে গিয়ে ডিমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। তো বাইরে যখন ও যাবে তখন বাংলা ছাড়াও ওর ইংরেজিটা লাগবে। ওর ট্রেনিং এর সময় হলো সকাল 8টা থেকে 9টা। ওর যখন ট্রেনিং এর সময় থাকে তখন সকাল 8টা থেকে 9টা, মানে ওকে শেখানোর টাইমটা। দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরে আশপাশে ঘোরাফেরা করে। যখন দিনের বেলা থাকে তখন ও আমার ঘরের চারপাশেই ঘোরাফেরা করে। সন্ধ্যা হলে এখন রোজই চলে যায়। এখন যখন সন্ধ্যা হয় ও রোজ প্রত্যেকদিন চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। তাহলে সকালবেলা ও আমার ঘরের চারপাশে ঘোরাফেরা করে, যখনই সন্ধ্যা হয় ও তখন চলে যায় কোথায় না, আমার বাগানে। নিউটন দেখছি কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। এখন বিড়াল নিউটন দিব্যি কাক পাখি কর্ভাসকে একদম মেনে নিয়েছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। আজকে যে ঘটনাটা ঘটলো তারপরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। আজকে যে ঘটনাটা দেখছি নিউটন এবং কর্ভাস, ওরা দুজনে যখন খুব ইজি সহজ হয়ে গেছে, তখন এদের মধ্যে বন্ধুত্ব হলে এমন কিছু অবাক হবার মতো নয়। ব্যাপারটা ঘটলো দুপুরে। এই ঘটনাটা কখন ঘটেছে? ঠিক দুপুরে। নিউটন আমার আরাম কেদারাটায় পাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। নিউটন মানে আমি যেখানটা বসে রেস্ট নিয়ে আরাম করি, ঠিক সেখানটা একদম জড়সড় হয়ে বসে আছে। কর্ভাস কোথায় যেন উদাও। এখন আমি আর কর্ভাসকে দেখতে পাচ্ছি না। আমার খাতার নোট লিখছি। আমি এখন আমার কিছু নোট বাকি আছে, সেগুলো আমি লিখছি। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি কর্ভাস ঘরে ঢুকছে। যখন আমি নোট লিখছি তখন দেখছি হঠাৎ করে মানে ডানা ঝাপটে মানে হকচকিয়ে আমার ঘরের দিকে ছুটে আসছে। কে আসছে? কর্ভাস। তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো। তার ঠোঁটে কি আছে? একটা মাছের টুকরো আছে। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানালায় ফিরে গিয়ে বসে। তাহলে সেই মাছের টুকরোটা সে কার জন্য এনেছে? নিউটনের জন্য। সেটাকে দুম করে নিউটনের পাশে ফেলে দিয়ে সে আবার জানালার কাছে চলে যায়। ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। এবার কি করলো? সে মাছের টুকরোটা নিউটনের কাছে ফেললো, জানলায় গিয়ে বসলো, তারপরে ঘাড় বাঁকালো, এদিক ওদিক চাইতে লাগলো। গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে। আমি গ্রেনফেলকে যে চিঠি লিখেছিলাম আমার বন্ধু, তা সে আমার উত্তর দিয়েছে। চিঠি লিখছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। তাহলে সে
মানে পাখিদের যে বিজ্ঞানী, পাখি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে পক্ষী বিজ্ঞানী বলে। সেই পক্ষী বিজ্ঞানীদের যখন সভা হচ্ছে, সেই সভায় আমাকে সে আমন্ত্রণ জানিয়েছে। আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে সান্তিয়াগোতে গিয়ে হাজির হই। আমি যেন ঠিক সময় ওই সান্তিয়াগোতে কাককে নিয়ে রীতিমতো পৌঁছে যাই। 20 অক্টোবরে আসছে। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। এই 2 সপ্তাহে আমরা একটা দারুণ প্রোগ্রেস, একটা ভালো রেজাল্ট পেয়েছি। করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। তাহলে প্রোগ্রেসটা কি আমরা দেখতে পাচ্ছি যে করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে রীতিমতো ইংরেজি লিখছে এবং কিছু সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের ওপর ফেলে দিতে হয়। করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। কাগজটা ঠোঁট থেকে সে কাগজটা টেবিলে ফেলে দিল। তারপর সে ওর উপরে দাঁড়িয়ে লিখতে শুরু করলো। ওর নিজের নাম ইংরেজিতে লিখলো। কি লিখলো? করভাস, CORVUS। সহজ যোগ বিয়োগ করতে পারছে। তাহলে সে ইংরেজি তার নিজের নামটা করভাস লিখছে এবং যেগুলো প্লেন যোগ বিয়োগ, সেই সহজ যোগগুলো ও নিজে করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করলে লিখতে পারছে। আমি যখন ইংল্যান্ডের রাজধানীর কথা বলছি তখন সেটাও সে লিখতে পারছে। আমার পদবি লিখতে পারছে। আমার নামের যে পদবি সেটাও করভাস লিখতে পারছে। 3 দিন আগে মাস, বার, তারিখ শিখিয়ে দিয়েছিলাম। আমি আজ থেকে 3 দিন আগে কি বার ছিল, কি মাস ছিল, কি তারিখ ছিল সেটা শিখিয়ে দিয়েছিলাম। সেটাও ও রীতিমতো লিখতে পারছে। আজকে কি বার জিজ্ঞাসা করাতে পরিষ্কার অক্ষরে লিখলো ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। করভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি। করভাস যে খায় খাবারটা, সেইটাতেও আমি তার মধ্যে কিছু বুদ্ধি খুঁজে পেয়েছি। একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ারা জেলি ওর সামনে রেখেছিলাম। তাহলে আমি একটা পাত্রে রুটি এবং টোস্ট আর কিছু জেলি রেখেছিলাম। তো আর খানিকটা পেয়ারা জেলি ওর সামনে রেখেছিলাম। ও বুটির টুকরোগুলোকে মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। ও যেমন তেমন করে খাবারটাকে খায়নি। আজকে আমি দেখছিলাম ওর খাবারটাকে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ওই টুকরোগুলোর সঙ্গে জেলি মাখিয়ে খাচ্ছিল, যেমন আমরা খুব গুছিয়ে খাই সেইভাবে। 22 অক্টোবরে কি বলছে? করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। তাহলে করভাস কি বলছে? যে সে একজন নামি দামি কাক হয়ে গেছে। সে আর ওই সাধারণ কাকের মধ্যে পড়ে না, তাই সে নিজেকে ওদের থেকে একটু সেপারেট রাখতে চায়। তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো। তার প্রমাণটা আজকে আমি পেলাম হঠাৎ করে। তার কারণ হচ্ছে দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে কি হচ্ছে? বজ্রপাতও পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে ঠিক 3টে বাজবে সেই সময় এমন একটা বিকট, মানে কানের পর্দা যেন ফেটে যাচ্ছে সেই রকম একটা বিকট বজ্রপাতের শব্দ এলো। জানালার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ওই বিকট আওয়াজ, যখন বজ্রপাতের আওয়াজটা এলো, আমি ঠিক জানলার কাছে গেলাম। জানলার কাছে গিয়ে দেখি একটা বিকট মানে আওয়াজের পর ওই গাছটার পাশ দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। বিকালে বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল। যখন বৃষ্টিটা থেমে গেল তখন কি হচ্ছে যে বৃষ্টিটা থামার পরে কাকেরা প্রচুর চিৎকার করছে। এ তল্লাটে যত কাক আছে সব ওই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। মানে এই এরিয়ার মধ্যে যে যত কাক আছে সবাই ওই গাছটা যে মারা গেছে শিমুল গাছটা, তার কাছে এসে সবাই চেঁচামেচি করছে।
এ তল্লাটে যত কাক আছে সব ওই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। আমার যে চাকর আছে বললাম, যা তো প্রহ্লাদ দেখা তো কি হচ্ছে ওখানে অত কাক জড়ো হয়ে সব কেন চেঁচামেচি করছে। সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে। প্রহ্লাদ এসে বলছে, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচিল্লি। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। তখন আমার মনে হলো এই যে কিছুক্ষণ আগে বাজটা পড়েছিল তার কারণেই কাকটা মারা গেছে। কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহ দেখালো না। অদ্ভুত একটা কাণ্ড দেখলাম, এত কিছু ঘটনা ঘটলো, তার মধ্যে কিন্তু কাকটা একদম কোনো ইন্টারেস্ট দেখালো না যে আমি ঘর থেকে বেরোই। কারণ ও তো আগেই নিজেকে আলাদা করে নিয়েছে না সাধারণ কাকের থেকে। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নার্ভাক্স লিখে চলেছে। সে নার্ভাক্সের নাম্বারগুলো কি ছিল? 2, 3, 4, 5, 7, 11, 13। তো সেই সময় আমি তখন কারভাসকে লক্ষ্য করছি, ও একটা পেন্সিল নিয়ে ও নিজে এক মনে ওই নাম্বার নার্ভাক্স মানে ওই নাম্বার সংখ্যা লিখে যাচ্ছে। এবার আমরা আসছি 7ই নভেম্বর। 7ই নভেম্বরে করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। এখন যা কন্ডিশন এসে গেছে, আমরা আমাদের বিজ্ঞানের যে মহল সেখানে আমরা করভাসকে নিয়ে আসতে পারি। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়, কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। পাখিকে টুকটাক কিছু শেখানো যায়, যেতেই পারে, কথা বলানো, কিছু ম্যানার, কিন্তু তার মানে এই নয় যে সে আরো অনেক কিছু করতে পারে, যেটা পেরেছে করভাস। এটা পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করলো বলে আমার জানা নেই। অর্নিথন একটা যন্ত্র আবিষ্কার করেছিল, তার সাহায্যে প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার এখন মনে হচ্ছে অর্নিথন যে যন্ত্রটা আমি আবিষ্কার করেছিলাম তার আর এখন কোনো কাজ নেই। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয় যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেয়া যায়। কি বলছে সাবজেক্ট? জ্যামিতি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়ে যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেয়া যায়, করভাস তা শিখেছে। এই সমস্ত সাবজেক্টে প্রশ্ন উত্তর অল্পতেও দিতে পারবে, সে ক্ষমতা ওর এসে গেছে। তোমাদের কেমন লাগলো আমার পড়ানো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজ এই পর্যন্ত, এরপর আমরা এর পরের পার্টে আসব। আপনাদের পছন্দের সানডে সাসপেন্স শোনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আরও রকমের গল্প শুনতে এবং স্কুলওয়ালার এই পরিকল্পনাকে সফল করতে এখনই আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করুন। আমরা আশা করি আপনাদের প্রতিদিনের জীবনে এই গল্পগুলো নতুন উত্তেজনা আনবে। ধন্যবাদ।